প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতীয় সেনাবাহিনী গত রাতে পাক সীমানা পেরিয়ে ২৬টি এলাকায় উড়ে আসা সশস্ত্র ড্রোন হামলার যোগ্য জবাব দিয়েছে। পাকিস্তানকে অর্থ সাহায্য করার বিষয়ে IMF এর ভোটদানে বিরত থেকেছে ভারত। দেশের জরুরি সময়ে স্বাস্থ্য পরিষেবা প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সাম্প্রতিক আবহে রাজ্য জুড়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, হাই অ্যালার্ট জারি কলকাতা বিমানবন্দরেও। রাজ্য মাদ্রাসা পরিচালন কমিটির দ্বারা নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আগামী 2 সপ্তাহের মধ্যে বেতন দেবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বারামুলা থেকে ভুজ পর্যন্ত ভারত পাক সীমান্তে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ২৬টি এলাকায় গত রাতে ড্রোন উড়তে দেখা যায়। নাগরিক বাসস্থান এবং সেনা ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের দিক থেকে উড়ে আসা ড্রোনগুলি ছিল সশস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, বারামুলা, শ্রীনগর, আভান্তিপোরা, নাগরোতা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড়জাট্টা, জয়সালমীর, বাড়মের, ভুজ, কুয়েতবের এবং লক্ষীনালায় ড্রোনগুলি দেখতে পাওয়া যায়। উচ্চ সতর্ক ভারতীয় সেনা পাল্টা ড্রোনের মাধ্যমে আকাশপথে উড়ে আসা এই ধরনের সব হামলার যোগ্য জবাব দিয়েছে। গোটা এলাকা স্তব্ধ করে দিয়ে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হয়। চলছে লাগাতার নজরদারি। সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, পাঞ্জাবের বেশ কিছু সীমান্ত লাগোয়া জেলায় ড্রোন হামলা চালানো হয়। ফিরোজপুরের একই পরিবারের 3 জন এই হামলায় জখম হয়েছেন। তাদের সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে, শারীরিক অবস্থা স্থিতিশীল। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 8 তারিখ রাতে লেহ থেকে সারক্রিক পর্যন্ত 36টি জায়গায় পাকিস্তান অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। এই জন্য কমপক্ষে 400টি ড্রোন ব্যবহার করেছে তারা। ভারতীয় সশস্ত্র বাহিনী এর মধ্যে বেশিরভাগ ড্রোনকেই গুলি করে নামাতে সমর্থ হয়। নতুন দিল্লিতে গতকাল এক বিশেষ সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা কর্নেল সোফিয়া কুরেশি জানান, সমগ্র পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জুড়ে সেনা ঘাঁটি লক্ষ্য করে পাক বাহিনী একাধিকবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে। উইং কমান্ডার বিয়মিকা সিং জানান, পাকিস্তানের হামলা জবাবে সে দেশের 4টি এয়ার ডিফেন্স সাইটে ভারতীয় সশস্ত্র ড্রোনকে কাজে লাগানো হয়। পাকিস্তান নিজেদের স্বার্থে অসামরিক বিমানগুলিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও জানান তিনি। Pakistan's irresponsible behavior again came to fore. Pakistan did not close its civil airspace despite it launching a failed unprovoked drone and missile attack on 7th May at 8:30 hours in the evening. Pakistan is using civil airliners as a shield, knowing fully well that its attack on India would elicit a swift air defense response. This is not safe for the unsuspecting civil airliners, including the international flights which were flying near IB between India and Pakistan. পাকিস্তানকে আর্থিক সংকট থেকে মুক্ত করতে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF নতুন করে আর্থিক সাহায্যের যে সিদ্ধান্ত নিয়েছে, ভারত তাতে উদ্বেগ প্রকাশ করেছে। এই সংক্রান্ত নির্ণায়ক বৈঠকের ভোটাভুটিতে ভারত ভোটদানে বিরত থাকে। তাদের আশঙ্কা, পাকিস্তান এই অর্থ অতীতের মতোই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের কাজে ব্যবহার করবে। উল্লেখ্য, IMF পাকিস্তানকে 130 কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বিরোধিতা করে ভারত তার বক্তব্য নথি আকারে জমা দেয়। আন্তর্জাতিক সংগঠন ভারতের বক্তব্যকে গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বিপর্যয় পরিস্থিতিতে দেশের জরুরি স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পর্যালোচনা করেন। নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে দেশের স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার ও সুসংহত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে শ্রী নাড্ডাকে অবহিত করা হয়। হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় ওষুধ, রক্ত এবং অক্সিজেনের পর্যাপ্ত যোগান রাখার পাশাপাশি ট্রমা কেয়ার কিট সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত রয়েছে। যে কোনো পরিস্থিতিতে তিনি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশে খুব ভালো ফলন হয়েছে এবং আগামী মৌসুমেও ভালো ফলন হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। किसी को चिंता करने की जरूरत नहीं है, भरपूर भंडार है हमारे पास। ग्रामीण विकास विभाग ने भी तय किया है कि ऐसी परिस्थितियों में अगर कहीं से हमारे भाई बहन आते हैं तो उनको तत्काल रोजगार की व्यवस्था कर दी जाए। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও প্রশাসকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে। অসামরিক প্রতিরক্ষা আইনের আওতায় সতর্কতামূলক ব্যবস্থা রূপায়ণে মন্ত্রক তাদের জরুরি ক্ষমতা প্রয়োগ করতেও বলেছে। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে রাজ্য জুড়ে পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। পুলিশের শীর্ষ স্তর থেকে রাজ্যের সমস্ত থানা এলাকায় সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। শহর কলকাতার নিরাপত্তার বিষয়ে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত বলে নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন। সাংবাদিক
সাংবাদিকদের তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় বৈঠক হয়েছে। অন্যদিকে এ রাজ্যের উত্তর পূর্ব সীমান্ত সংলগ্ন বিভিন্ন রেল স্টেশনেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আকাশবাণীকে জানান। একই সঙ্গে কলকাতা বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সিআইএসএফ এর কর্মীদের ছুটি বাতিলের পাশাপাশি এক নির্দেশিকায় জানানো হয়েছে, অ্যারাইভাল বা ডিপার্চার এরিয়ায় কোনো রকম গাড়ি দাঁড়াতে দেওয়া হবে না। বিমানবন্দরের সমস্ত সিসিটিভি যাতে 100% সক্রিয় থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়াও বিমানবন্দরে আগত যাত্রী এবং কর্মীদের পরিচয়পত্র যথাযথভাবে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তান প্রত্যাঘাত চাইছে বলেই তাদের যোগ্য জবাব দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সুকান্তবাবু বলেন, পেহেলগাঁওয়ে হওয়া বর্বরচিত আক্রমণের জবাবেই ভারত সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। দেখুন, পাকিস্তানের উপরে প্রত্যাঘাত চলছে, কারণ পাকিস্তান প্রত্যাঘাত চাইছে। যদি ক্ষমতা না থেকেও যদি কেউ লাফালাফি করে, তো সেই লাফালাফি তো আর ভারতবর্ষ সহ্য করবে না। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। আমাদের পেহেলগাঁওয়ে যে আক্রমণ হয়েছে, সে আক্রমণ অত্যন্ত বর্বরচিত আক্রমণ। তার জন্য ভারত উগ্রপন্থীদের উপরে, সন্ত্রাসবাদীদের উপরে হামলা করেছিল। পাকিস্তানের কোনো সেনাবাহিনীর উপর আক্রমণ করেনি, কোনো সাধারণ নাগরিকের উপরে আক্রমণ হয়নি। দেশজুড়ে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আকাশবাণী সংবাদ সেবা বিভাগ বেশ কিছু সংবাদের সময়সীমা বাড়িয়েছে। দিল্লি থেকে ঘণ্টায় ঘণ্টায় প্রচারিত সমস্ত হিন্দি ও ইংরাজি বুলেটিনের সময় 5 মিনিট করে বাড়ানোয় পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত এফএম রেনবো প্রচার তরঙ্গে ঘণ্টায় ঘণ্টায় প্রচারিত হেডলাইন্স আপাতত স্থগিত থাকছে। সকাল 10:10 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 10:20, বিকেল 5:10 খবর শোনা যাবে 5:20 থেকে এবং রাত 8:10 খেলার খবর শুনতে পাবেন রাত 8:20 সঞ্চয়িতা ও বিবিধ ভারতী প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্য মাদ্রাসা পরিচালন কমিটির দ্বারা নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আগামী 2 সপ্তাহের মধ্যে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 2016 থেকে পরবর্তী 4 বছরে মাদ্রাসা পরিচালন কমিটি বহু শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করে। এতেই আপত্তি জানায় রাজ্য। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট জানিয়েছে 2020 সালের 6 জানুয়ারি আগে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন দিতে হবে। এই রায়ের সুবাদে প্রায় 300 জন আপাতত বেতন পাবেন বলে আশা করা হচ্ছে। তামিলনাড়ু সরকার জাতীয় শিক্ষানীতি 2020 গ্রহণ না করায় ওই রাজ্যের এক বাসিন্দার দায়ের করা জনস্বার্থ মামলা শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চ জানিয়েছে, আদালত যদি মনে করে জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে রাজ্যের নেওয়া কোনো সিদ্ধান্ত মৌলিক অধিকারের পরিপন্থী হচ্ছে, সেক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে পারবে। এর আগে শিক্ষা যেহেতু সংবিধানের যৌথ তালিকাভুক্ত, তাই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করতে তারা বাধ্য নয় বলে কয়েকটি রাজ্য আপত্তি জানায়। এদিকে জাতীয় শিক্ষানীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং সারা ভারত সেভ এডুকেশন কমিটি। কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তে পুলিশ বিশেষ সতর্কতা জারি করেছে। বিভিন্ন সীমান্তে বিএসএফ এবং পুলিশ মিলে গ্রামবাসীদের জন্য সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। কাঁটাতারের ওপারে কৃষি জমিতে গেলে দল বেঁধে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আধিকারিকরা। এছাড়াও রাতের বেলায় সীমান্ত এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভারতীয় কৃষকদের বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যবাসীকে সমস্ত রকমের নেশা থেকে মুক্ত করতে নিবিড় প্রচার কর্মসূচি চালানো হবে। এজন্য রাজ্যের প্রতিটি জেলা থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সমাজ কল্যাণ দপ্তর বিভিন্ন স্তরের মোট 50 জন নিয়োগ করবে। রাজ্যে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। আজ সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে কলকাতা মেট্রো আগামী মঙ্গলবার থেকে পার্পল লাইনে জোকা থেকে মাঝিরহাট পর্যন্ত ট্রেন পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে মেট্রোর ওই সেকশনে মোট 40টি ট্রেনের পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট 62টি ট্রেন চালানো হবে। সকাল 7:57 থেকে শুরু হয়ে 24 মিনিট অন্তর তা চলবে সন্ধে 8:17 পর্যন্ত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ভারতীয় সেনাবাহিনী গতরাতে পাক সীমানা পেরিয়ে 26টি এলাকায় উড়ে আসা সশস্ত্র ড্রোন হামলার যোগ্য জবাব দিয়েছে। পাকিস্তানকে অর্থ সাহায্য করার বিষয়ে আইএমএফ এ ভোটদানে বিরত থেকেছে ভারত। সাম্প্রতিক আবহে রাজ্য জুড়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, হাই অ্যালার্ট জারি কলকাতা বিমানবন্দরে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।